বিগত পর্বে আমরা শেষ করেছিলাম এই লেভেলে, তো আমরা এখন এই পর্বে শুরুতেই সবগুলোকে কেটে দিচ্ছি। দিয়ে আমরা এখানে একটা এরকম এক্সক্লেমেশন চিহ্ন দিব। দেওয়ার পরে এখান থেকে ট্যাব প্রেস করব। তো ট্যাব প্রেস করার সাথে সাথেই দেখতে পাচ্ছি যে এখানে কমন কিছু কোড চলে এসেছে। তো এটা আসলে কি, এগুলোর ব্যাখ্যা আমরা কিছুক্ষণ পরে দিব। তার আগে আমরা একটা কাজ করে আসি, যে আগের কোডগুলোকে একটু কপি করে নিয়ে যাই, তারপরে আমরা এটাকে আবার এখানে ফেরত নিয়ে আসলাম। তো এখানে খেয়াল করেন যে আমরা হচ্ছে এই একটা সাইটে যাব যেটাকে বলা হচ্ছে HTML এই ভ্যালিডেটর। তো আমরা HTML ভ্যালিডেটর লিখে সার্চ করব। HTML ভ্যালিডেটর হচ্ছে w3.org এর অফিসিয়াল সাইট থেকে আমরা পেয়ে যাব। তো আমরা যেটা করেছিলাম তার মধ্যে আসলে কোথাও কোনো ভুল আছে কিনা এটা দেখার বেশ কিছু ওয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, মানে যেমন এই যে একটা ওয়েবসাইটের এই যে একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেস এখানে দিলে এই ওয়েবসাইটে কোথাও কি কি ভুল আছে স্ট্রাকচারে সেটা দেখা যাবে। আরেকটা আছে হচ্ছে যে ফাইল আপলোড, এখান থেকে আপনার যে কম্পিউটারে কোনো HTML ফাইল আছে সেই ফাইলটা আপনি এখানে সরাসরি আপলোড করে দিয়ে আপনি এখান থেকে চেক করতে পারেন, এই যে চেক ক্লিক করে, অথবা ডাইরেক্ট ভাবে আপনি এই কোডটা যে আমরা কপি করে রেখেছি সেই কোডটা এখান থেকে আপনি নিয়ে আবার চেক করতে পারেন। তো আমরা এখানে একটু ব্যাক করি, আবার করার পরে এখানে আমাদের কোডটা দিলাম যেটা আমরা লিখেছিলাম, তারপরে আমি এখান থেকে চেক করব। তো চেক করলে আমাদের কোনো ভুল আছে কিনা খেয়াল করেন যে এখানে অনেকগুলো ভুল দেখা যাচ্ছে, অনেকগুলো ওয়ার্নিং দেখা যাচ্ছে। যেমন আমাদের এই যে আগের কোড, আমি আগের কোডে একটু ব্যাক করি। তো এখানে খেয়াল করেন যে আমাদের এইগুলো ফিক্স করতে বলা হচ্ছে। আমি যে এখানে যদি একটু জুম করে দেখাই, তো এখানে দেখেন এখানে প্রথমত বলতেছে যে ল্যাঙ্গুয়েজ নামে একটা অ্যাট্রিবিউট লাগবে। তো অ্যাট্রিবিউট জিনিসটা আগে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। অ্যাট্রিবিউট হচ্ছে যে আমরা কোনো ট্যাগের মধ্যে যদি অতিরিক্ত কোনো ইনফরমেশন লিখি, যেমন আমাদের এটা হচ্ছে HTML ট্যাগ, এটার স্টার্টিং এর যে ট্যাগ রয়েছে তার মধ্যে আমরা একটা ল্যাং নামে অ্যাট্রিবিউট লিখব। এই ল্যাং হচ্ছে এই ট্যাগের অ্যাট্রিবিউট। তো এখানে জেনারেলি ইংরেজির শর্ট ফর্মে ইএন বলা হয়, তো আমরা এখানে ইএন দিলাম। এরপরে আরেকটা কথা এখানে বলা হচ্ছে, দেখেন এখানে হচ্ছে এটার হচ্ছে কোনো টাইটেল নাই। টাইটেল নামে একটা ট্যাগের দরকার, যেটা এখানে দিতে বলছে এই হেডের মধ্যে, এই যে এখানে একটা টাইটেল দিতে বলছে। তো টাইটেলে আমি লিখলাম মামুরজোর। আমি একটু এটা কারেকশন করে তারপরে আপনাদেরকে নিয়ে যাই, যেন আপনারা হচ্ছে HTML এর যে কোনো ধরনের ভ্যালিডেশন হলে সেটা দেখতে পারেন। আমি একটু জুম করলাম। তো এখানে দেখেন এটা হচ্ছে দিয়েছে এখানে যে এই দুইটা ইরর আমাদের ছিল এবং এখানে এটা মার্ক করে দেয়া আছে। তো এই ধরনের ভুল আসলে আমরা এখানে করব না। আচ্ছা, তাহলে আমাদের এটা এখন ঠিক আছে, এখন আমরা এটা কারেকশন করে নিলাম। তো এখন এটা আমাদের ফাইল সেভ হয়ে আছে। এখন আমরা কি করব দেখেন, আমরা আবার এই ফাইলটাকে নতুন করে ইম্পোর্ট দিব। তো আমি এখান থেকে আবার একটু ব্যাকে যাই, যাওয়ার পরে আমি হচ্ছে এখানে এই যে ফাইল আপলোড, এখান থেকে আমি ইন্ডেক্স ফাইলটাকে ইম্পোর্ট করে দিই, কারণ আমার এখানে এখন ফাইলটা কি অবস্থায় আছে আমি তাহলে বুঝতে পারবো। তো এখানে যদি কোনো ইরর না থাকে তাহলে ওরা বলে দিবে। তো এখানে দেখেন আর একটা ইরর দেখাচ্ছে যে ক্যারেক্টার এনকোডিং ওয়াজ নট ডিক্লেয়ার্ড। তো এইটাই আমি মূলত এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এইটা আসলে কি জিনিস। তো আমি এখানে আবার আমার যে শর্টকাট কোডে এখানে ফেরত আসি। তো এখানে দেখেন আমি হেডের মধ্যে একটা তথ্য পাচ্ছি যেটাকে বলা হচ্ছে কার সেট বা ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট মূলত কি জিনিস, যে আমাদের কম্পিউটারের যে ভাষা, আমরা জানি যে কম্পিউটার ভাষা যেটা বোঝে সেটা হচ্ছে 1 আর 0। তো যখন আমরা এ প্রেস করতেছি, কম্পিউটার তো আসলে এ বুঝতেছে না। তো এ এর জন্য একটা হয়তো সিক্রেট নাম্বার থাকলো 65। তো এই 65 আছে হচ্ছে এর জন্য, মনে করেন বি এর জন্য হয়তো 66। এরকম ভাবে সি ডি ই প্রত্যেকটা ওয়ার্ড বা অক্ষরের জন্য আলাদা আলাদা একটা নাম্বার থাকবে। এই নাম্বারটাকে পরবর্তীতে কম্পিউটার এরকম একটা হয়তো মনে করেন বাইনারি সংখ্যায় রূপান্তর করবে, এবং সেই নাম্বারটা রূপান্তরিত করার পরে সে হচ্ছে
বুঝে ফেলবে যে আসলে কি দেখাতে চাচ্ছি, তখন সে আমাদের এই যে পেজটা লিখেছি সেখানে আমাদের তথ্যগুলো সঠিকভাবে দেখাতে পারবে। তো যেহেতু আমাদের এটা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করে থাকতে পারি, যেমন ABCD তো আমি বললাম, তো আমাদের যেমন বাংলা ভাষা ব্যবহার করতে পারি, চাইনিজ যারা আছে চায়না ব্যবহার করতে পারে, বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে। তো এরকম অনেক ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, এই জন্য এটার একটা ক্যারেক্টার সেট লিখে দেওয়া হয় যেটাকে বলা হয় UTF-8। এই UTF-8 হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার সেট, যার মধ্যে এই ধরনের সমস্ত ক্যারেক্টার সেটগুলো সাপোর্টেড, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো দিলেও এটা আমরা এখান থেকে ঠিকভাবে জেনারেট করে দেখতে পারবো। তো এটা মূলত প্রথমত ব্যবহার করা হয় এইটা দিয়ে ASCII। এটা আপনি যদি একটু গুগলে সার্চ করেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারন্যাশনাল ইন্টারচেঞ্জ। তো এখানে আপনি গেলেই দেখতে পারবেন যে এটার মধ্যে অনেক কিছু দেয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার দেয়া আছে। তো এই ASCII কোডের শর্ট ফর্মে আমরা এখানে ব্যবহার করতেছি UTF-8। এখানে দেখবেন যে সবগুলো ভার্সন কোথায় কি, এই যে এখান থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা সবগুলো বিষয় এখানে বলা আছে। যেমন এই যে ক্যারেক্টার হচ্ছে M, এই ক্যারেক্টার M যখন আমরা চাপ দেই তখন এই জায়গায় M থেকে এতগুলো সংখ্যা জেনারেট হয়। তো এটা মূলত আমরা বুঝতে পারি না, এটা কম্পিউটার বুঝতে পারে। যাই হোক, আমি শর্ট ফর্মে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এই UTF-8টা কি। তো এইটা যদি ডিক্লেয়ার করে না দেয়া হয় তখন কিন্তু এটা একটা ইরর হয়ে থাকে। তো এখন আমাদের এখানে ল্যাঙ্গুয়েজের এটা আছে, আমাদের মেটা এটা আছে, তাহলে আমাদের এখন কিন্তু আর ইরর হওয়ার সম্ভাবনা নেই, এবং টাইটেলটাও আছে। বাকি যে দুইটা থাকছে এইটাও নিয়ে আমরা একটু আলোচনা করছি। তার আগে আমি আবার একটু আপনাদের এখানে ইম্পোর্ট করে এটা চেক করে একটু দেখাই যে এখান থেকে আমরা এটা দিলাম, এরপরে চেক, এবং দেখেন এখানে বলছে যে কোনো ধরনের ইরর এখানে নেই। তো কেন নেই? কারণ আমরা এখানে হচ্ছে সঠিকভাবে সবগুলো জিনিস অ্যাপ্লাই করেছি। তো আমাদের এখানে সবগুলো কোড যখন আমরা লিখব, লেখার পরে আমাদের উচিত হবে যে আমাদের মার্কআপটা এখান থেকে ভ্যালিডেশন করে নেয়া, কারণ এটা হচ্ছে তাদের অফিসিয়াল সাইট, তাদের কথা মতোই আমাদের কাজ করতে হবে, তাই না? তো কোনো ভুল হয়ে গেলে সেগুলো আসলে হয়তো আমাদের রেজাল্টে এখানে সঠিকভাবে শো করতে পারে, যেমন এই যে এখানে এখানে সঠিকভাবে শো করতেছে, কিন্তু সার্চ ইঞ্জিন হয়তো এটা সঠিকভাবে পড়তে পারবে না। সো আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। এরপরে এখানে দেখতেছেন যে এটা মনে করেন যে আমরা যদি ইন্টারনেট এক্সপ্লোরার বা এজ, এই যে মাইক্রোসফট এজ ব্যবহার করি, তাহলে যেন এই ওয়েবসাইটটা তার সাথেও কম্পেটিবল হয় এটা বলে দিচ্ছে। এবং এখানে আমাদের এই যে ভিউপোর্ট বলতে মূলত বোঝানো হয় আমরা যে এই সাদা অংশটা দেখতে পাচ্ছি এইটা, বা আমরা যে ওয়েবসাইটের যে এই ফুল যে অংশটা স্ক্রল করতেছি এই অংশটাকে বলা হয় ভিউপোর্ট। তো ভিউপোর্টের উইডথ ইকুয়াল ডিভাইস উইডথ। এটার মানে হচ্ছে যে এটা আমরা যখন যে ডিভাইসে থাকবো, যখন আমরা মোবাইল ডিভাইসে থাকবো বা অন্য যে কোনো ডিভাইসে থাকবো, দেখেন আমি অ্যাপেলের ওয়েবসাইটটা আপনাদের দেখাচ্ছি। তো এই যে এখন ছোট করলে দেখেন এই ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার ডকুমেন্টের মধ্যে যে তথ্যগুলো আছে সব ঠিকই থাকতেছে, বাট এটার সাইজগুলো একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে। মোবাইলের জন্য একরকম হচ্ছে, তার থেকে বড় ডিভাইসের জন্য আরেক রকম হচ্ছে। তো এটা মূলত আমরা CSS দিয়ে করব ব্রেক পয়েন্টের মাধ্যমে। তবে এটার জুম বা ইনিশিয়াল স্কেলিং হয়ে থাকবে 1, অর্থাৎ এটা খুব মনে করেন যে ন্যাচারাল আর কি, যেটা আমরা দিচ্ছি এটাই দেখাবে। তো এখন আমরা পরবর্তীতে CSS যখন শিখব তখন এইটার ব্যবহারটা আরো ভালোভাবে বুঝতে পারবো। এছাড়াও আরো অনেক মেটা ট্যাগ রয়েছে যেটা আমাদের জানা দরকার হতে পারে কখনো। তো এই জন্য আপনি কি করতে পারেন, HTML মেটা ট্যাগ লিখে একটু সার্চ করতে পারেন, তাহলে এখানে একটা W3 স্কুলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনার আরো কিছু মেটা ট্যাগ আছে, যেমন এই যে ডেসক্রিপশন। আমি একটু আগে এইটার কথা বলছিলাম যে অ্যাপেলের যখন আমরা সার্চ করছি তখন এখানে আমাদের একটা ডেসক্রিপশন মূলত শো করছে। এইটা দেয়া হচ্ছে কোথায়? এখানে মেটার মাধ্যমে। তো আমি এখানে দেখেন মেটা এখানে লিখলাম, লেখার পরে এই যে মেটা DESC এটা লিখে দেখেন এখানে যে কন্টেন্ট, এই যে কন্টেন্ট আমরা এখানে দিচ্ছি এই কন্টেন্টটাই আমাদের শো করবে যখন কেউ এই ওয়েব পেজটা সার্চ করবে। এছাড়াও আমাদের হচ্ছে মেটা কিওয়ার্ডের একটা অপশন আছে, মেটা KW লিখে আপনি এখানে দিলে চলে আসবে এই যে KW। তো এখানে কিওয়ার্ডের মধ্যে যেমন এটা আমরা হয়তো ওয়েবসাইটের মাধ্যমে HTML, CSS, তারপরে JS এগুলো সব শেখায়। তো এটা হচ্ছে কিওয়ার্ড, যেটা আগে হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনে খুব বেশি হেল্প করত। তো এখন আসলে এটা না থাকলেও আমাদের এটা ব্যবহার করা উচিত।
দেখেন এই যে এটা আমরা W3 স্কুলে যদি যাই দেখতে পারবো এই যে কিওয়ার্ড ওরা ব্যবহার করছে, ওরা কি কি শেখায় সবগুলো বা ওদের যে মূল কাজগুলো সবগুলো এখানে ওরা কিওয়ার্ডের মাধ্যমে দিয়ে রাখছে। আর ওরা ডেসক্রিপশনও দেখেন কিছু একটা ব্যবহার করেছে, আমি যদি জুম করি এই যে, তারপরে এরকম আরো বেশ কিছু ইনফরমেশন রয়েছে। তো আমরা এইভাবে মেটা ট্যাগের ব্যবহারগুলো করব আমাদের প্রয়োজন অনুসারে। এছাড়াও এখানে আরো একটা ট্যাগের ব্যবহার আমরা এখন দেখতে পারি, এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। তো লিঙ্ক ট্যাগের মধ্যে এটা দুইটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছেন, একটা REL যেটাকে রিলেশন বলা হয় শর্ট ফর্মে, আর এখানে হাইপার রেফারেন্স, এটা আমরা একটু দেখব যে এটা হচ্ছে রিসোর্সের URL। তো এখানে মূলত কি কাজ করা হয়, আমরা একটু আগে CSS এর যে কথাটা বলছিলাম সেই CSS ফাইলটাকে এই যে HTML ফাইলের সাথে লিঙ্ক করার জন্য এই লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে, অথবা কোনো অন্যান্য CSS ফাইলকে এটার মাধ্যমে আমরা কি করতে পারি, লিঙ্কিং করে আমাদের এই HTML পেজের সাথে অ্যাড করে দিতে পারি, যেটা আমরা CSS শেখার সময় আরো বিস্তারিত শিখব। তো এখন আমরা বডি ট্যাগের মধ্যে কোনো কিছু ইউজ করা যায় কিনা সেটার দিকে একটু লক্ষ্য রাখি। তো এখন আমি দেখেন যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে একটা করে ট্যাব ইউজ করে এর মধ্যে তথ্যগুলো লিখছি, বা আমি সেভ করলেও এভাবেই থাকবে দেখবেন। তো এই ট্যাব ব্যবহার করে করে যে আমরা মূলত বোঝাই যে কার চাইল্ড কে। এখানে খেয়াল করেন যে আমাদের এইটা হচ্ছে প্যারেন্ট HTML, এর মধ্যে ছিল এই দুইটা। তো এখন আমরা কি করতেছি যে আমরা হেডের মধ্যে এটা হচ্ছে চাইল্ড, এই চাইল্ডটা আমরা যখন লিখতেছি, চাইল্ড মানে হচ্ছে যে ঠিক তার ভেতরের যে এলিমেন্টগুলো থাকে সেটাকে বোঝানো হচ্ছে। তো এই চাইল্ডগুলো আমরা বোঝানোর জন্য একটা করে ট্যাব ব্যবহার করি যেটাকে বলা হয় ইনডেন্টেশন। তো ইনডেন্টেশন এখানে আমি এখন একটা আবারও H1 লিখি, মনে করেন যে হ্যালো ওয়ার্ল্ড, আমি এটা লিখলাম। আচ্ছা, তারপরে আমি এটাকে একটু রিফ্রেশ অবস্থায় দেখে আসি কি অবস্থায় আছে। এখন এখানে হ্যালো ওয়ার্ল্ড শো করছে। আচ্ছা, তো এখন আমরা এরপরে প্যারাগ্রাফের ব্যবহার দেখেছিলাম। প্যারাগ্রাফের মধ্যে আমরা লরেম ইফসাম টেক্সট লিখেছিলাম এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা টেক্সটটা পেয়ে গেছি। তো এই টেক্সটকে বিভিন্নভাবে আসলে স্টাইলিং করা যায় আরো কিছু HTML ট্যাগের মাধ্যমে। যেমন আমি চাচ্ছি যে আমার এই জায়গাতে যে অংশটুকু আছে এটাকে আমরা একটা ইটালিক হরফ আকারে নিব, যেটাকে আমরা ইমফেসাইজ বলতে পারি শর্টে। তো ইমফেসাইজ করলে তখন দেখা যাচ্ছে যে এটা একটু বাঁকা হয়ে যাবে। তো আমি এখানে এই যে স্টার্টিং এবং এন্ডিং এর মধ্যে এই টেক্সটটুকু রেখে সেভ করতেছি। তো দেখেন এখানে জেনারেলি যে টেক্সটগুলো আছে আর এখানে যে কয়েকটা ওয়ার্ড আছে তার মধ্যে একটু পার্থক্য আছে, এটা তুলনামূলক একটু বাঁকা। একই সাথে আমি এখানে মনে করেন যে কোনো একটা টেক্সটকে বোল্ড বা স্ট্রং করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে strong স্ট্রং নামে একটা ট্যাগ ব্যবহার করতে পারি, যে ট্যাগের মাধ্যমে আমি কি করব যে আমার এই টেক্সটটাকে দেখেন এই যে একটু মোটা করে দিব। আমি এই যে কনসিকিউটর না কি একটা ওয়ার্ড, তো এইটাকে দেখেন এই যে এটা আমরা হচ্ছে একটু মোটা করে দিলাম অন্যান্য টেক্সটের তুলনায়। তবে এইগুলো আমরা CSS দিয়ে করাটাই বেটার, কারণ এটা আমরা হচ্ছে যে কোনো ডিভাইসের জন্য চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, যেটা আমরা এখানে HTML দিয়ে করলে একটু প্রবলেম হতে পারে, যে বারবার তো আমরা স্ট্রাকচার চেঞ্জ করতে পারবো না। তো এই জন্য আমরা এটা একটু কম ব্যবহার করি, কারণ এইগুলো হচ্ছে CSS এর মাধ্যমে করাটা আরো বেশি ইজিয়ার। তবে এমন কিছু HTML ট্যাগ আমাদের লিখতে হয়, যেমন দেখেন আমি এখানে লিখলাম H2O, এটা হচ্ছে পানির সংকেত। তো এখানে H2O যখন লিখলাম এটা তো এই অবস্থায় আছে, বাট আমাদের এই টেক্সটটা থাকা উচিত নিচে, টুটা থাকা উচিত নিচে। তো এটা রাখার জন্য তখন আমাদের এখানে একটা ট্যাগ ব্যবহার করা হয় যেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টের শর্ট ফর্ম হচ্ছে SUB। তো আমি এখানে SUB লিখলাম, লিখে এর মধ্যে আমার এই যে 2 যে সংখ্যাটা এটাকে বসিয়ে দিলাম, আর দুই দিকের স্পেসটা আমি অবশ্যই বাদ দিয়ে দিব, এখানে স্পেস বাদ। ওকে, তো এখন দেখেন এটা H2O সুন্দরভাবে হয়ে গেছে। একইভাবে আমরা যদি কখনো এই টেক্সটটাকে উপরে নিতে হয় তখন আমাদের যেটা করতে হয় এটাকে SUP বা সুপারস্ক্রিপ্ট এটাতে চেঞ্জ করে দিতে হয়, তাহলে এটা উপরে চলে যাবে। তো এভাবে আমরা আমাদের টেক্সটগুলোকে আরো বেশি স্টাইলিং করতে পারি আমাদের CSS ব্যবহার করার মাধ্যমে। এছাড়াও আমাদের এরকম আরো বেশ কিছু ট্যাগ রয়েছে, যেমন স্মল নামে একটা ট্যাগ রয়েছে যেটার মধ্যে আমরা কোনো টেক্সট দিলে, আমি এখানে লিখলাম হচ্ছে lorem 5,
এটা তুলনামূলক কি হবে, অন্যান্য টেক্সটের থেকে একটু ছোট হবে। এখানে খেয়াল করেন, এটা একটু ছোট আকারে এখানে শো করছে। তো আমাদের ওয়েবসাইটে কখনো কখনো একটা লিস্ট আকারে কোনো কিছু লেখা দরকার পড়ে, যেটাকে আমরা li দিয়ে লিখতে পারি। যেমন আমি এখানে দিলাম হচ্ছে লিস্ট আইটেম। তো লিস্ট আইটেম যখন আমি এভাবে লিখব, তখন আমার লিস্ট আইটেমটা এখানে এভাবে শো করছে। তো আমি এখন যদি এটাকে আরো কয়েকটা ডুপ্লিকেট করি, তো ঠিক আছে, এটা এরকম নিচে নিচে চলে আসবে। আমি একটু দেখি, এই যে এখানে নিচে নিচে চলে আসছে, খুবই ভালো কথা। কিন্তু আমি এখন চাচ্ছি যে এইটাকে একটু মনে করেন বুলেট পয়েন্ট সহ লিখবো, মানে সামনে একটা করে গোল্লা গোল্লা কিছু একটা থাকবে, যেটাকে আমরা শর্টে ইউএল ট্যাগ বলতে পারি। এই ইউএল ট্যাগের মধ্যে যখন আমরা এই লিস্টগুলোকে দিয়ে দিব, তখন কিন্তু আমাদের এটা সামনে দেখতে পাচ্ছেন একটা করে এই যে গোল্লা গোল্লা চলে আসছে সার্কেল, এবং বাম পাশেই বেশ কিছুটা প্যাডিং চলে আসছে বাই ডিফল্ট। এটা এইচটিএমএল স্ট্রাকচারের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে আমি যদি এখানে ওএল দেই, অর্থাৎ অর্ডার্ড লিস্ট দিলে তখন এটা 1 2 3 এরকম ভাবে শো করবে। তবে সবসময় যে আমরা 1 2 3 ব্যবহার করব, বিষয়টা কিন্তু এমন না। যদি আমাদের কখনো এরকম দরকার পড়ে যে আমরা এটা চেঞ্জ করব, তবে টাইপ নামে আমাদের একটা অ্যাট্রিবিউট রয়েছে, এইটা ব্যবহার করতে পারি। তো আমি এখানে টাইপ এ দিলাম, তখন দেখবেন যেটা এবিসি হয়ে গেছে। আবার যদি আমি এখানে রোমান সংখ্যা ব্যবহার করতে চাই, তাহলে এরকমও দিতে পারি। তো এটা ছোট হাতের বা বড় হাতের যেভাবে দিবেন এখানে সেভাবেই শো করবে। যেমন আমি এখন ছোট হাতের এ দিলে এবিসি এভাবে শো করছে। তো এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট পর্বে আমরা ট্যাগ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ।